রংপুরকে থামানো গেলেও থামানো যাচ্ছে না ঢাকা মেট্রোকে। এক ম্যাচ হাতে রেখেই অপরাজিত দল হিসেবে প্লে অফে জায়গা নিশ্চিত করেছে ঢাকা মেট্রো। দ্বিতীয় দল হিসেবে প্লে অফে জায়গা নিশ্চিত করেছে রংপুর বিভাগ। তৃতীয় ও চতুর্থ দল হিসেবে প্লে অফে যাওয়ার জন্য লড়াই করছে 5টি দল এবং প্লে অফের লড়াই থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে একটি মাত্র দল। ষষ্ঠতম রাউন্ড শেষে অর্থাৎ 24তম ম্যাচ শেষে এনসিএল টি-20-র পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা এবং এনসিএল টি-20-র প্লে অফে যাচ্ছে কোন দলগুলো সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস এনসিএল টি-20 পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 18 ডিসেম্বর বুধবার এনসিএল টি-20তে ষষ্ঠ রাউন্ডের 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বরিশাল বনাম সিলেটের মধ্যকার ম্যাচে বরিশাল বিভাগকে 2 উইকেটের ব্যবধানে হারিয়েছে সিলেট বিভাগ। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে সিলেট বিভাগের খেলোয়াড় মাহফুজুর রহমান রাব্বি। এরপর চট্টগ্রাম বনাম খুলনার মধ্যকার ম্যাচে চট্টগ্রাম বিভাগকে 5 উইকেটের ব্যবধানে হারিয়েছে খুলনা বিভাগ। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে খুলনা বিভাগের খেলোয়াড় জিয়াউর রহমান। এরপর রাজশাহী বনাম ঢাকার মধ্যকার ম্যাচে রাজশাহী বিভাগকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ঢাকা বিভাগ। ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ঢাকা বিভাগের খেলোয়াড় জাওয়াদ আবরার। এরপর সর্বশেষ রংপুর বনাম ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচে রংপুর বিভাগকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ঢাকা মেট্রো রয়েছে অপরাজিত দল হিসেবে। এ ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ঢাকা মেট্রোর খেলোয়াড় আবু হায়দার রনি। তো এনসিএল টি-20তে রাউন্ড অনুষ্ঠিত হবে 7টি এবং ম্যাচ অনুষ্ঠিত হবে টোটাল 32টি। তো ষষ্ঠতম রাউন্ড অর্থাৎ ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে 24তম ম্যাচ শেষ হয়েছে। গ্রুপ পর্বে আর মাত্র 4টি ম্যাচ বাকি রয়েছে, অর্থাৎ সপ্তম রাউন্ডের ম্যাচটাই শুধুমাত্র বাকি রয়েছে। তো সপ্তম রাউন্ডের 4টি ম্যাচ শেষ হলে প্লে অফের জন্য 4টি দল চূড়ান্ত হবে। তবে ষষ্ঠ রাউন্ড শেষেই কিন্তু 2টি দল প্লে অফের জন্য চূড়ান্ত হয়েছে এবং পরবর্তী 2টি জায়গার জন্য লড়াই করছে বাকি 5টি দল। তো যাই হোক, চলুন আমরা এই ষষ্ঠ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থাটা দেখে নেব, এরপরে বাকি অংশগুলোও দেখে নেব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে। তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। তো 18 ডিসেম্বর বুধবার এনসিএল এর ষষ্ঠতম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে রাজশাহী বিভাগ। তারা 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচের মাঝে মাত্র 1টি ম্যাচ জিতেছে, 5টি ম্যাচই তারা হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং রাজশাহীর নেট রান রেট +0.606। তো রাজশাহী যে ম্যাচটা জিতেছে সেটি কিন্তু প্রথম ম্যাচে জিতেছে। প্রথম যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর, সেই ম্যাচে জিতেছে। পরবর্তী 5টা ম্যাচে টানা হেরেছে রাজশাহী। পরবর্তী ম্যাচগুলোতে কোনো জয়ের দেখা পায়নি দলটি। এরপর 7 নম্বরে ঢাকা বিভাগেরও একই অবস্থা, তবে ঢাকা বিভাগ 6টি ম্যাচ খেলে 2 ম্যাচ জিতেছে, বাকি 4টি ম্যাচই তারা হেরেছে। 2 ম্যাচ জিতে 4 পয়েন্ট অর্জন করেছে ঢাকা এবং তাদের নেট রান রেটটা -0.822। তো ঢাকা বিভাগও কিন্তু প্রথম ম্যাচ জিতেছিল, পরবর্তী ম্যাচগুলো হেরেছিল এবং তার মাঝে একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে। সর্বমোট 2টি ম্যাচ জিতেছে ঢাকা বিভাগ। এরপর পয়েন্ট টেবিলের যদি আমরা 6 নম্বরে দেখি তাহলে দেখতে পারবো বরিশাল বিভাগকে। বরিশাল বিভাগ 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচের মাঝে 2 ম্যাচ জিতেছে, 4 ম্যাচই তারা হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং বরিশাল বিভাগের নেট রান রেট -0.410। পয়েন্ট টেবিলের 5 নম্বরে সিলেট বিভাগ। সিলেট 6টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 4 ম্যাচই তারা হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং সিলেটের নেট রান রেট -0.225। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে খুলনা বিভাগ। তো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, দেখতে দেখতে কিন্তু বিপিএল শুরুর সময়টা ঘনিয়ে এসেছে। আগামী 30 ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। 30 তারিখ থেকে শুরু হলেও এখনো কিন্তু কোনো দল অফিসিয়াল ভাবে তাদের জার্সিটা উন্মোচন করেনি, তবে অতি শীঘ্রই বিপিএল এর জার্সিটা উন্মোচন হবে। তো বিপিএল এ 7টি দল অংশগ্রহণ করতেছে, 7টি দলেরই অফিসিয়াল ডিজাইনের জার্সি পেয়ে যাবেন স্ফুরনে। চাইলে সেই জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বারটাও কিন্তু লিখে নিতে পারবেন। ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা স্ফুরনে। যেহেতু এখনো জার্সির ডিজাইনটা প্রকাশ হয়নি, তাই তো আমরা জার্সির প্রি অর্ডারটা নিচ্ছি। আমরা প্রি অর্ডার নিয়ে রাখতেছি, যেন আপনি যখন জার্সিটা ডিজাইন দেবে আপনাকে সবার আগে জার্সিটা আপনার হাতে আমরা পৌঁছে দিতে পারি। তো প্রি অর্ডার চলছে, প্রি অর্ডার করতে কোনো টাকা বা পেমেন্ট করতে হবে না। আপনার কিছু তথ্য দিয়ে আপনারা কিন্তু প্রি অর্ডারটা করতে পারেন। তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার প্রি অর্ডারটা সম্পূর্ণ করবেন, অথবা স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা মেসেজ করেও প্রি অর্ডারটা করতে পারেন। তো যাই হোক, বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন। চলুন এখন আমরা পয়েন্ট টেবিলের বাকি অংশ দেখবো। তো পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে খুলনা বিভাগ।
খুলনা বিভাগ তারা 6টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 3 ম্যাচে হেরেছে। 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6। খুলনা বিভাগের নিট রান রেট -1.257। পয়েন্ট টেবিলের 3 নম্বরে চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগ 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচের মাঝে 3 ম্যাচ জিতেছে, 3 ম্যাচে হেরেছে। 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট পেয়েছে চট্টগ্রাম, এবং চট্টগ্রামের নিট রান রেটটা +0.420। পয়েন্ট টেবিলের 2 নম্বরে নেমে এসেছে রংপুর বিভাগ। রংপুর বিভাগও 6টি ম্যাচ খেলেছে, যেখানে 5 ম্যাচই তারা জিতেছে, 5টা ম্যাচ জিতেছে, একটি মাত্র ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট অর্জন করেছে রংপুর। রংপুরের নেট রান রেটটা +0.817। পয়েন্ট টেবিলের 1 নম্বরে চলে এসেছে ঢাকা মেট্রো। ঢাকা মেট্রো 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচই তারা জিতেছে, 6 ম্যাচের 6টিতে জিতে 12 পয়েন্ট অর্জন করেছে ঢাকা মেট্রো। ঢাকা মেট্রোর নেট রান রেট +0.853। তো এই ছিল কিন্তু ষষ্ঠ রাউন্ড শেষে এনসিএল টি20-র পয়েন্ট টেবিল আপডেট। তো যেহেতু একটি মাত্র রাউন্ড বাকি রয়েছে এবং প্রত্যেকটি দল একটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে, তাই তো আপনাদেরকে প্লে অফের হিসাব নিকাশটা এখানেই আমি জানিয়ে দিতে চাই। তো আপনারা জেনে থাকবেন, এনসিএল এর আপনার গ্রুপ পর্বে প্রত্যেকটি দল 7টা করে ম্যাচ খেলবে। প্রতিটি দল 7টা করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের 1 থেকে 4 নম্বরে যে দলগুলো থাকবে তারা প্লে অফে খেলবে। তো এখানে যেহেতু প্রতিটি দল 6টি করে ম্যাচ খেলেছে আর একটি মাত্র করে ম্যাচ অবশিষ্ট রয়েছে তাদের, তো পয়েন্ট টেবিলের বর্তমান যে অবস্থানটা, এখান থেকে কিন্তু ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ এই দুটি দল কিন্তু প্লে অফে জায়গা নিশ্চিত করেছে। এবং এই যে ঢাকা মেট্রো ও রংপুর বিভাগ, তাদের বর্তমান যে অবস্থা, তারা কিন্তু কোয়ালিফায়ার 1 খেলবে এবং পয়েন্ট টেবিলের 1 ও 2 এই দুটো অবস্থানে তারা থাকবে। কোনোভাবে 3 নম্বরে নামার সুযোগ নেই ঢাকা মেট্রো ও রংপুর বিভাগের। তাহলে পয়েন্ট টেবিলের 1 নম্বরে যারা থাকে তারা কিন্তু 1 ও 2 যারা থাকে, প্লে অফের নিয়ম অনুসারে তারা কোয়ালিফায়ার খেলে। কোয়ালিফায়ার ম্যাচে জিতলে সরাসরি ফাইনাল, হারলে কোয়ালিফায়ার 2 খেলার সুযোগ থাকে। তাহলে রংপুর বিভাগ এবং ঢাকা মেট্রোর মাঝে কিন্তু আপনার কোয়ালিফায়ার 1 ম্যাচ অনুষ্ঠিত হবে প্লে অফে। যে দল জিতবে সে কিন্তু সরাসরি ফাইনাল খেলবে, যে হারবে তার হাতে আরেকটা সুযোগ থাকবে। এখন আসি পয়েন্ট টেবিলের 3 ও 4 নম্বরে থাকা দলগুলোকে নিয়ে। পয়েন্ট টেবিলের 3 ও 4 নম্বরে যারা থাকবে তারা এলিমিনেটর ম্যাচ খেলবে। আপনারা কিন্তু প্লে অফের নিয়মটা জেনে থাকবেন। তো এলিমিনেটর ম্যাচে যে দলটা জিতবে, তারা জিতলেই যে ফাইনালে যাবে তা নয়। জিতলে তাদেরকে যে দল কোয়ালিফায়ার 1-এ হারবে, যে দল কোয়ালিফায়ার 1-এ হারবে সেই দলের সাথে কোয়ালিফায়ার 2-এ খেলবে এলিমিনেটরে যে দলটা জিতবে। তাহলে এই এলিমিনেটরে থাকা দল দুটোর মাঝে যে দল জিতবে তাদেরকে কিন্তু আপনার কোয়ালিফায়ার 2 খেলতে হচ্ছে, এবং সেখানে জিতলে তারা ফাইনালে যাবে। তো এখন 3 ও 4 নাম্বার পজিশনটা কিন্তু এখনো চূড়ান্ত নয়, কেননা ঢাকা মেট্রো রংপুর তাদের 12 ও 10 করে পয়েন্ট। তো এখান থেকে তারা 1 ও 2 নাম্বার পজিশনটা চূড়ান্ত করলেও 3 ও 4 নাম্বার পজিশনটা চূড়ান্ত নয়, কেননা পয়েন্ট টেবিলের বর্তমানে 3 নম্বরে চট্টগ্রাম, 4 নম্বরে খুলনা, দুইটা দলেরই পয়েন্ট কিন্তু 6 করে, দুইটা দলেরই 6 করে পয়েন্ট, সমান সংখ্যক পয়েন্ট হওয়ার পরে নেট রান রেটের হিসাবে তাদেরকে অবস্থান দেওয়া হয়েছে। তবে পয়েন্ট টেবিলের 5 ও 6 সাথে 7 নাম্বার, 5, 6, 7 এখানে যে 3টা দল রয়েছে তাদেরও কিন্তু পয়েন্ট 6 হওয়া সম্ভব রয়েছে। পরবর্তী ম্যাচ যদি তারা জিতে যায় এবং এখানে 3 ও 4 যে দলগুলো রয়েছে তারা যদি হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু যাদের পয়েন্ট 4 আছে তাদের পয়েন্ট কিন্তু 6 হওয়া সম্ভব। তো এই ক্ষেত্রে বিষয়টা হলো 3 ও 4 নম্বরে সেই দুটি দলই থাকবে যারা পরবর্তী যে একটি করে ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচগুলোতে যে দল ভালো করবে, যে দল জয়লাভ করতে পারবে, তারাই কিন্তু এই স্থানগুলো দখল করতে পারবে। এবং এখানে কিন্তু নিট রান রেটের হিসাবটা চলে আসবে, বড় একটা ফ্যাক্ট হিসেবে কাজ করবে নিট রান রেট। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগ নিট রান রেটে বাকি দলগুলোর থেকে এগিয়ে রয়েছে। আপনার চট্টগ্রামের নিট রান রেটটা কিন্তু পজিটিভ বা প্লাস রয়েছে, কিন্তু বাকি যে 3টা দল রয়েছে, বাকি 4টা দল, তাদের নিট রান রেট কিন্তু মাইনাস। তো চট্টগ্রাম বিভাগ কিন্তু এখান থেকে ম্যাচ হারার পরেও আপনার প্লে অফে জায়গা নিশ্চিত করতে পারবে। তবে সেক্ষেত্রে তাদের নিট রান রেটটাকে পজিটিভ ধরে রাখতে হবে এবং পরবর্তীতে যারা আছে তাদের থেকেও নিট রান রেটের যেন একটা পার্থক্য তারা বজায় রাখতে পারে শেষ ম্যাচে। তো হিসাব নিকাশ দেখার বিষয় নয়, শেষ ম্যাচের ফলাফলটাই নির্ধারণ করবে চট্টগ্রাম ও ঢাকা মেট্রোর সাথে কোন দুটি, চট্টগ্রাম নয়, রংপুর ও ঢাকা মেট্রোর সাথে কোন দুটি দল আপনার প্লে অফ কনফার্ম করবে। এটি কিন্তু আগামীকালকের ম্যাচ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই ছিল কিন্তু পয়েন্ট টেবিলের হিসাব। তো এখন যদি আমরা দেখি পরবর্তী ম্যাচ কবে রয়েছে, পরবর্তী ম্যাচ আগামীকালই রয়েছে 19 ডিসেম্বর। 19 ডিসেম্বর বৃহস্পতিবারই কিন্তু আপনার পরবর্তী ম্যাচ রয়েছে, অর্থাৎ সপ্তম রাউন্ডের 4টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তো ভিডিওটা আপনারা হয়তোবা বৃহস্পতিবারই দেখবেন। তো বৃহস্পতিবারের যে ম্যাচগুলো রয়েছে সেটা আপনাদেরকে এখন জানিয়ে দেই আমরা। তো বৃহস্পতিবার কিন্তু দিন 4টি ম্যাচ রয়েছে সপ্তম রাউন্ডে, যেখানে প্রথম ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে মাঠে নামবে খুলনা বিভাগ। তো এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 9টায়। তো এই ম্যাচে খুলনাকে অবশ্যই জিততে হবে প্লে অফে যদি যেতে হয়, এবং রংপুরের হারলেও কোনো সমস্যা নেই, কেননা রংপুর ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে। এরপর দেখুন রয়েছে আপনার দ্বিতীয় ম্যাচটা বরিশালের বিপক্ষে ঢাকার ম্যাচ। এই ম্যাচে আপনার বরিশাল বনাম ঢাকার ম্যাচটা শুরু হবে 9টায়। এই ম্যাচে কিন্তু বরিশাল ও ঢাকা দুটি দলেরই কিন্তু পয়েন্টের একটা হিসাব নিকাশ রয়েছে, দুই দলেরই পয়েন্ট 4 করে। তো এখান থেকে বরিশাল ও ঢাকার মধ্যে যে দল জিতবে সে কিন্তু প্লে অফের লড়াইয়ে এগিয়ে থাকবে এবং নিট রান রেটটাও কিন্তু ফ্যাক্ট হবে। তো অবশ্যই ডু অর ডাই ম্যাচ বরিশাল বনাম ঢাকার মধ্যকার ম্যাচটি। এরপর তৃতীয় যে ম্যাচ রয়েছে রাজশাহী বনাম সিলেট। তো রাজশাহী বনাম সিলেটের মধ্যকার যে ম্যাচটা, এই ম্যাচ অবশ্যই সিলেটকে জিততে হবে, কেননা রাজশাহীর পক্ষে কোনোভাবে প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব নয়। রাজশাহী একটিমাত্র ম্যাচ জিতে 2 পয়েন্ট অর্জন করেছে। শেষ ম্যাচটা যদি সিলেটের কাছে জিতেও যায় রাজশাহী, পয়েন্ট হবে সর্বোচ্চ 4,
এবং 4 পয়েন্ট ইতিমধ্যে অনেক দলের হয়ে আছে। তো 4 পয়েন্ট নিয়ে কিন্তু কোনোভাবে প্লে অফে যাওয়া সম্ভব নয়। ইতিমধ্যে 6 পয়েন্টেরও 2টি দল রয়েছে। তো রাজশাহীর পক্ষে সম্ভব নয় প্লে অফে কোয়ালিফাই করা। এখান থেকে সিলেট যদি জিতে যায়, সিলেটের কিন্তু একটা সম্ভাবনা থাকবে প্লে অফে যাওয়ার জন্য। সে সাথে চট্টগ্রাম বনাম ঢাকা মেট্রোর ম্যাচ রয়েছে সর্বশেষ। তো সিলেট রাজশাহীর ম্যাচটা শুরু হবে 1:15 এবং চট্টগ্রাম এবং ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচ রয়েছে এখানে 1:15। দুটি ম্যাচই একই সময়ে শুরু হবে। আপনারা ইতিমধ্যে এনসিএল এর সময়টা ধারণা জেনে গেছেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটা ম্যাচ অনুষ্ঠিত হয়, অপর ম্যাচটা কিন্তু সিলেটের আউটডোরে বা সিলেট ক্রিকেট একাডেমিতে অনুষ্ঠিত হয়। তো এই বিষয়টা আপনারা জেনে থাকবেন। সময়সূচিটাও দেখে দিলাম আপনাদেরকে। তো এখানে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে, বরিশাল বনাম ঢাকার মধ্যকার ম্যাচ এবং চট্টগ্রাম বনাম ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচটা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। চলুন এখন আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে 10 নম্বরে রয়েছে ফজলে মাহমুদ রাব্বি, তিনি 5 ম্যাচে 160 রান করেছেন। 9 নম্বরে ইমরানুজ্জামান 6 ম্যাচে 167 রান করেছেন। 8 নম্বরে সাব্বির হোসেন 6 ম্যাচে 169 রান করেছেন। 7 নম্বরে আরিফুল ইসলাম 6 ম্যাচে 186 রান করেছেন। এরপর 6 নম্বরে রয়েছেন তৌফিক খান তুষার 6 ম্যাচে 190 রান করেছেন। 5 নম্বরে তামিম ইকবাল খান 4 ম্যাচে 190 রান করেছেন। 4 নম্বরে রয়েছে কাজী নুরুল হাসান সোহান 6 ম্যাচে 192 রান করেছেন। 3 নম্বরে নেমে এসেছে জিসান আলম 6 ম্যাচে 221 রান করেছেন। 2 নম্বরে নাইম শেখ 6 ম্যাচে 226 রান করেছেন। 1 নম্বরে হাবিবুর রহমান সোহান, তিনি 6 ম্যাচে 234 রান করেছেন। রাজশাহী বিভাগের খেলোয়াড়। রাজশাহী দলীয়গত পারফরমেন্সে পিছিয়ে থাকলেও হাবিবুর রহমান সোহান তিনি ব্যক্তিগত পারফরমেন্সে ঠিকই কিন্তু ভালো একটা অবস্থানে রয়েছে। এখন যদি আপনাদেরকে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখাই, এখানে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় 10 নম্বরে মেহেদী হাসান 6 ম্যাচে 8 উইকেট পেয়েছেন। 9 নম্বরে নাজমুল ইসলাম অপু, নাগিন অপু বলা হয় যাকে, সে নাজমুল ইসলাম অপু 6 ম্যাচে 8 উইকেট পেয়েছেন। এরপর 8 নম্বরে ইবাদত হোসেন 4 ম্যাচে 8 উইকেট পেয়েছেন। 7 নম্বরে কামরুল ইসলাম রাব্বি 5 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। 5 নম্বরে মুকিদুল ইসলাম মুগ্ধ 6 নম্বরে মুকিদুল ইসলাম মুগ্ধ 5 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। 5 নম্বরে আলিস আল ইসলাম 6 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। 4 নম্বরে আহমেদ শরীফ 6 ম্যাচে 10 উইকেট পেয়েছেন। 3 নম্বরে আবু হায়দার রানি 6 ম্যাচে 10 উইকেট পেয়েছেন। 2 নম্বরে রাকিবুল ইসলাম, তিনি 6 ম্যাচে 10 উইকেট পেয়েছেন এবং 1 নম্বরে আলাউদ্দিন বাবু 6 ম্যাচে 13 উইকেট পেয়েছেন। এর সাথে যদি আপনার সেরা ফিল্ডার বা সেরা উইকেট কিপারদের তালিকাটা দেখাই, এখানে 10 নম্বরে দেখতে পাচ্ছেন তৌফিক খান তুষার 6 ম্যাচে তিনি 5টা ডিসমিসেল করেছেন বা স্ট্যাম্পিং করেছেন আর কি। 9 নম্বরে রয়েছেন অমিত হাসান 5 ম্যাচে 5টা ডিসমিসেল করেছেন। 8 নম্বরে ইফতেখার হুসাইন ইফতি 5 ম্যাচে 5টা ডিসমিসেল করেছেন। 7 নম্বরে হাসান মুরাদ 3 ম্যাচে 5টা ডিসমিসেল করেছেন। 6 নম্বরে তাইবুর রহমান, তিনি 6 ম্যাচে 6টা ডিসমিসেল করেছেন এবং 5 নম্বরে রয়েছে কিন্তু আব্দুল মজিদ 5 ম্যাচে 6টা ডিসমিসেল করেছেন। 4 নম্বরে হাবিবুর রহমান সোহান 6 ম্যাচে তিনি 7টা ডিসমিসেল করেছেন। 3 নম্বরে অবস্থান করছে এখানে আকবর আলী 6 ম্যাচে 9টা ডিসমিসেল। 2 নম্বরে রয়েছে আনিসুল ইসলাম 6 ম্যাচে 10টা ডিসমিসেল করেছেন। 1 নম্বরে নুরুল হাসান সোহান 6 ম্যাচে 12টা ডিসমিসেল করেছেন। তো এই তালিকায় নুরুল হাসান সোহান রয়েছেন সবার এগিয়ে। তো এই ছিল কিন্তু এনসিএল টি20 সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম পয়েন্ট টেবিলে। 1 নম্বরে আপনার ঢাকা মেট্রো, 2 নম্বরে রংপুর বিভাগ, এই দুটি দল প্লে অফে জায়গা নিশ্চিত করেছে। বাকি যে দলগুলো রয়েছে 5টা দল, তারা প্লে অফের লড়াইয়ে রয়েছে। 7ম রাউন্ড শেষ হলে তাদের অবস্থা জানা যাবে এবং 7 নম্বরে থাকা রাজশাহী বিভাগ, তাদের প্লে অফে যাওয়ার কোনো সুযোগ সম্ভাবনা নেই। তাদের প্লে অফটা এখান থেকে শেষ হচ্ছে। শেষ ম্যাচটা শুধু আনুষ্ঠানিকতা মাত্র। তো যাই হোক, পরবর্তী আপডেট পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই সাথে বিপিএল এর জার্সি নিতে অবশ্যই স্ফুরনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে। স্ফুরন বাংলাদেশের একটি বিশ্বস্ত অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান, তো অবশ্যই আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী। স্ফুরন অনলাইন কেনাকাটার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। ঘরে বসে অর্ডার কনফার্ম করলে প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার হাতে। তাই আর দেরি না করে পছন্দের প্রোডাক্টটি অর্ডার করতে এখনই ঘুরে আসুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।